নির্বাচন কমিশনকে 10 লাখ রোহিঙ্গার তথ্য দেবে ইউএনএইচসিআর। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন। নির্বাচন পেছালে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে আশঙ্কা তারেক রহমানের। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। চাঁদপুরে জমে উঠেছে ঈদ বাজার। জামা কাপড় ও জুতার পাশাপাশি কসমেটিক্স ও গহনা সহ কেনাকাটার ধুম। এবং ঈদকে সামনে রেখে নওগাঁয় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির ধুম। ব্যবস্থার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আসসালামু আলাইকুম, সবাইকে বহন সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। জাতিসংঘের তালিকাভুক্ত 10 লাখ রোহিঙ্গার ডেটাবেজ ব্যবহারের অনুমতি পেয়েছে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআর এর সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে। বুধবার বিকেলে সংস্থাটির সঙ্গে বৈঠক শেষে এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির আরও জানান, ইউএনএইচসিআর এর ডেটা অনুযায়ী কোনো রোহিঙ্গা ভোটার তালিকায় যুক্ত হয়ে থাকলে বাদ দেওয়া হবে। এমআর আসাদের প্রতিবেদন। 2017 সালের পর বিভিন্ন সময়ে বাংলাদেশে শরণার্থী হয়ে প্রবেশ করা রোহিঙ্গাদের ডেটাবেস তৈরি করে ইউএনএইচসিআর। সংস্থাটির কাছে 18 সাল থেকেই ডেটাবেস ব্যবহারের সুযোগ চাইলেও পায়নি বাংলাদেশ। এ নিয়ে সংস্থার প্রতিনিধির সঙ্গে বুধবার নির্বাচন ভবনে বৈঠকে বসেন এনআইডি ডিজি। বৈঠক শেষে ডিজি হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, জাতিসংঘের কাছে থাকা 10 লাখ রোহিঙ্গার তথ্য পররাষ্ট্র ও এনআইডি উইংকে ব্যবহারের সুযোগ দেবে সংস্থাটি। এই ডেটাটা ইলেকশন কমিশনে থাকবে নাকি মোফায় থাকবে নাকি অন্য কোথাও থাকবে, এটা নিয়েও একটা গভর্নমেন্টের সিদ্ধান্তের ব্যাপার ছিল। ইতিমধ্যে এই সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে যে এটা ইলেকশন কমিশনে থাকবে। মোফা সম্মত হয়েছে যে না, এটা ইলেকশন কমিশনে থাকতে পারে। ডেটা ব্যবহারের সুযোগ পাওয়ায় রোহিঙ্গাদের এনআইডি নিবন্ধন চিহ্নিত করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি। ওনারা আমাদেরকে ওনাদের ডেটা শেয়ারিংটা এমনভাবে করবে যাতে করে আমরা রোহিঙ্গা আইডেন্টিফাই করতে পারি। কারণ আমার তো দরকার হচ্ছে রোহিঙ্গা আইডেন্টিফাই করা, কোনো একজন ব্যক্তিকে না। যখনই আমরা এই ডেটাটা পাবো, আমরা যখনই হাতের ছাপটা দিব, ওই ডেটার সাথে মিলালেই তো আমরা জেনে যাব যে এটা ম্যাচ করছে কি করছে না। ম্যাচ করলেই তো আমরা বুঝে যাব যে এটা রোহিঙ্গা। তথ্য ব্যবহারের প্রক্রিয়া বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, এনআইডি ও ইউএনএইচসিআর এর টেকনিক্যাল টিম কাজ করবে বলেও জানান হুমায়ুন কবির। আমরা এই 3 পক্ষ মিলে একটা টেকনিক্যাল টিম করে দিয়েছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কার অজুহাতে নির্বাচন পেছালে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি জাতীয় সরকার গঠন ও সংস্কার কাজ অব্যাহত রাখবে বলেও জানান তিনি। রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে তারেক রহমান এসব কথা বলেন। ইসু সেলিমের প্রতিবেদন। রাজনৈতিক দলের নেতাদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, এলডিপি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, ইসলামী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। ইফতার পূর্ব বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ছোটখাটো মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সংস্কার ও নির্বাচন একসঙ্গে এগিয়ে নেওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। আমরা যদি ধরে নিই নির্বাচন ডিসেম্বরে হবে, তাহলে তার এই বক্তব্যটা সঠিক রেখে নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউলগুলি ডিক্লেয়ার করা যত সময়ে। নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে কিংবা রাষ্ট্র সংস্কার নিয়ে আমি মনে করি অহেতুক বিতর্ক এবং বিভাজন হচ্ছে, এইটাকে কমিয়ে আনার জন্য বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে ভূমিকা নিতে পারে। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে, মুজিববাদ এবং আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে। ফলে বাংলাদেশের যেই সামনের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতি কোনো স্থান আসলে হবে না। সংস্কার ইস্যুতে নির্বাচন পেছালে ফ্যাসিবাদের পুনরুত্থানের আশঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সহ প্রতিটি রাজনৈতিক দল মনে করে সংস্কার এবং নির্বাচন উভয়টিই প্রয়োজন। চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে
বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। সংস্কার ও নির্বাচন একই সঙ্গে চলবে জানিয়ে জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে জানান তিনি। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করবে। ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে জানিয়ে যে কোনো মূল্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় ট্রেনের টিকিট পেতে আজ অনলাইন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন ঘরমুখী মানুষ। বিশেষ ব্যবস্থায় বিক্রির সপ্তম দিনেও মোবাইল অ্যাপে হিট করেছেন কোটি মানুষ। দর্শক, এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। রেলের আগাম টিকিট বিক্রি কেন্দ্র করে আজ কেমন দেখছেন কমলাপুর রেল স্টেশনের এলাকার চিত্র? সকাল থেকেই দেখছি যে মানুষের ভিড় বাড়ছে, বেলা যত বাড়ছে মানুষের ভিড় বাড়ছে এবং আজকে 30 তারিখের টিকিট ঈদযাত্রায় দেওয়া হচ্ছে। এবং আপনাকে আমি যে কথাটা বলি, সবার অভিযোগ, অধিকাংশ মানুষের অভিযোগ হচ্ছে যে 1 মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কেন শেষ হয়ে যাচ্ছে, টিকিট কে পাচ্ছে, এমন প্রশ্ন হাজার হাজার যাত্রীর। তারা বলছেন যে প্রথমেই যখন 8টায় টিকিটটা ছাড়ে তখনই তারা অনলাইনে যাচ্ছেন, দেখছেন যে সব টিকিটই বিক্রি হয়ে গেছে বা বুক হয়ে গেছে। আবার যখন কিছুক্ষণ পর 3-4 মিনিট পর আবার যাচ্ছে তখন আবার 2-1টি টিকিট পাচ্ছে। তো তারা মনে করছেন যে সরকার যেই সুবিধার জন্য, যেই ভোগান্তি কমানোর জন্য মানুষের অনলাইন টিকিটের ব্যবস্থা করেছে, কিন্তু তারা মনে করছে যে এটি আর নতুন করে ভোগান্তি যুক্ত হচ্ছে এবং কালোবাজারি বা সিন্ডিকেট, এই ব্যাপারটি নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে, এমনটাই মনে করছেন যারা টিকিট না পাচ্ছেন তারা মনে করছেন। এবং একটি সুবিধা বঞ্চিত মানুষ যারা ইন্টারনেট সেবার বাইরে কিংবা যারা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু অনলাইন টিকিট ব্যবস্থা থেকে অনেকটাই সরে গেছে এবং আরামদায়ক গণ পরিবহন হিসেবে বা ট্রেন যাত্রার যে সুবিধা, সেটি থেকে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। কারণ দেশের ইন্টারনেট সুবিধা থেকে তারা এখনও অনেক পিছিয়ে আছে। তো বিশ্লেষকরা মনে করছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো তারাই অনলাইন টিকিটের ক্ষেত্রে লাভবান হচ্ছেন। এই ক্ষেত্রে সরকার অনলাইন ব্যবস্থা আরও সহজ করা এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করার পরিকল্পনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং ঈদ যাত্রাকে সহজ করতে অনলাইন টিকিট ব্যবস্থার যে মুহূর্তেই টিকিট শেষ হয়ে যাওয়া, এইটিকে আরও তদারকি বাড়ানোর জন্য বিশ্লেষকরা আহ্বান জানিয়েছেন। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। কম মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে টিসিবি। বর্তমানে সারা দেশে 4 শতাধিক ট্রাক সেলে টিসিবি পণ্য বিক্রি হচ্ছে। 2 লিটার তেল 200 টাকায়, 2 কেজি ডাল 60 টাকায়, চিনি প্রতি কেজি 70, ছোলা 2 কেজি 60 এবং খেজুর আধা কেজি 155 টাকায় বিক্রি হচ্ছে। কম দামে পণ্য পেতে নিম্ন আয়ের মানুষদের ভিড় বাড়ছে টিসিবির গাড়ির সামনে। কম দামে সংসারের অতি প্রয়োজনীয় এসব পণ্য পাওয়ায় সরকারকে সাধুবাদ জানান নিম্ন আয়ের মানুষ। দর্শক, এই মুহূর্তে বগুড়ার রাজাবাজারে আছেন সহকর্মী আতিক রহমান। তিনি যোগ দেবেন আমাদের সঙ্গে। তার কাছে জানবো বগুড়ার টিসিবির ট্রাক সেলে পণ্য বিক্রি ও বাজার পরিস্থিতি সম্পর্কে। আতিক, বগুড়ার টিসিবি ট্রাক সেলে পণ্য বিক্রি কতটা সাড়া ফেলেছে, এছাড়াও বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। কার্যক্রম আপনাকে জানাই। আমরা দেখেছি যে বগুড়ার 5টি ডিলারের মাধ্যমে এক একজন ডিলারের 400 উপকারভোগী এই টিসিবি গ্রহণ করছেন এবং প্রায় বগুড়া শহরে 2000 লোক এই টিসিবির আওতায় আছেন। আমি যদি একটু জানাতে চাই যে এখানে কিন্তু সুলভ মূল্যে, যেমন মসুর ডাল 60 টাকা, চিনি 70 টাকা এবং সয়াবিন তেল 1 লিটার 100 টাকায় গ্রাহক পাচ্ছেন। এবং আমরা দেখেছি যে
প্রত্যেকটা ট্রাকের সামনে সেখানে 400 উপকারভোগী পাওয়া গেল। আমরা গতকালও দেখেছি যে প্রায় 2000-এর অধিক এক একটা ট্রাকের সামনে জনগণ ভিড় করেন। সেক্ষেত্রে আমি কথা বলেছিলাম ডিলারদের সাথে, তারা কিন্তু জানিয়েছেন যে টিসিবির পণ্য নিতে কিন্তু মানুষের উপচে পড়া যে ভিড় সেটা লক্ষ্য করা গেছে, এবং আজকেও প্রত্যেক দিন কিন্তু 2000 উপকারভোগী এই টিসিবি সেবার আওতায় আসছেন এবং তারা টিসিবি পণ্য পাচ্ছেন। আমি আরেকটি বিষয় যেটা মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য এই টিসিবি কার্যক্রমটা অত্যন্ত একটি ভালো উদ্যোগ এবং এই কার্যক্রমের পরিধিটা একটু বাড়ানো দরকার। প্রয়োজনের তুলনায় কিন্তু অনেকটাই মানুষ কম পাচ্ছে এবং প্রয়োজনের তুলনায় অপ্রতুল বললেই চলে। এবং আমি বাজার পরিস্থিতির কথা যদি আপনাকে একটু জানাতে চাই, যে বাজার পরিস্থিতি কিন্তু অন্যান্য বারের চেয়ে এবারে রমজানে মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। আমি যদি দেখাতে চাই, বলতে চাই যে পেঁয়াজ, রসুন, আলু, আদা সহ যে নিত্য প্রয়োজনীয় সেটা কিন্তু মোটামুটি সহনীয় পর্যায়ে আছে বগুড়ায়। রৌপ, এই ছিল বগুড়ার টিসিবি কার্যক্রম এবং বাজার পরিস্থিতির সর্বশেষ। আতিক, আপনাকে ধন্যবাদ। চাঁদপুরে জমে উঠেছে ঈদ বাজার। বিপণী বিতানগুলোতে ক্রমেই বাড়ছে ক্রেতা সমাগম। জামাকাপড় ও জুতার পাশাপাশি কসমেটিক্স ও গহনা সহ বিভিন্ন জিনিসপত্র কেনার ধুম পড়েছে ঈদকে ঘিরে। তবে পোশাকের দাম বেশি, ক্রেতাদের এমন দাবিতে যুক্তি দেখাচ্ছেন বিক্রেতারা। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে চাঁদপুরের বিপণী বিতানগুলো। বিপণী বিতানগুলোতে ক্রমেই বাড়ছে ক্রেতা সমাগম। দাম বেড়ে যেতে পারে, তাই অনেকেই আগে থেকেই কেনাকাটা শেষ করছেন। বাবা মাদের সাথে ঈদের জামা কাপড় কিনতে আসছে, প্যান্ট কিনছি, পাঞ্জাবি কিনছি, গেঞ্জি কিনছি, জুতা কিনছি। বাচ্চাদের জন্য তো কাপড় চোপড় কিনতেই হয়। জিনিসপত্রের দাম অনেক বেশি, তারপরও ঈদ মানে আনন্দ, ঈদ মানে কেনাকাটা, ঈদ মানে খুশি। পাঞ্জাবি, শার্ট প্যান্ট, 3 পিস, শাড়ি সহ বাচ্চাদের নতুন সব জামা কাপড় দিয়ে দোকান সাজিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতারাও আসছেন পরিবারের সবাই মিলে কেনাকাটা করতে। কিন্তু দাম কিছুটা বৃদ্ধির অভিযোগ ক্রেতাদের। তবুও ভালো বিক্রির আশা করছেন বিক্রেতারা। বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে প্রথম বছর থেকেই, এবং যত ঈদ যত গোনা আসছে তত আমাদের বেচাকেনা বাড়তেছে। দাম বেশি আসলে মূলত সিন্ডিকেটটাই আমাদের তো গ্রাস করছে। দ্রব্যমূল্যের মাল যতই ঊর্ধ্বগতি হোক, আমরা চেষ্টা করি কাস্টমার কাছ থেকে অনেক কম রাখার জন্য। ঈদ আনন্দে কেনাকাটায় যে কোনো বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা নিশ্চিত করছে পুলিশ। মার্কেটে এসে তাদের কেনাকাটা নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে, এজন্য আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের যে পোস্ট ডিউটি আছে, নিয়মিত টহল ডিউটি আছে, মোবাইল পেট্রোলিং আছে, ডিবি পুলিশ মোতায়েন আছে, এছাড়া আমাদের সাদা পোশাকের গোয়েন্দা নজরদারিও আছে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে ঈদ বাজার। ঈদের আগে ক্রেতাদের আরও উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। আফরিন পপি, মোহনা সংবাদ। নওগাঁ ঈদকে সামনে রেখে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। কারখানাগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে জেলার বিভিন্ন হাট বাজারে। কারখানাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পরে। নওগাঁর জেলার বেশ কয়েকটি কারখানায় দৈনিক অন্তত 100 মণ লাচ্ছা সেমাই উৎপাদন করা হয়, যা এখানকার জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে আশেপাশের কয়েকটি জেলাতেও। নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি হলেও প্রশাসনের নজরদারির ঘাটতি রয়েছে বলে জানান এলাকাবাসী। আত্রাইয়ের বান্ধাইগাড়া বাজার, বদলগাছির কোলা বাজার, মান্দার সতী বাজার, মহাদেবপুরের মেন রোড, নওহাটা মোড় সহ জেলার বিভিন্ন অঞ্চলে কারখানাগুলোতে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। রমজান মাসের উপলক্ষে এই কাজটায় আসা, মোটামুটি কিছু অর্থ পায়, এটাতে সবাই উদযাপন করি। কারখানার লাইসেন্স ও পরিবেশের কথা জানতে চাইলে অস্বাস্থ্যকর পরিবেশের ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি কারখানার মালিকরা। আমার অবশ্যই একটু সময়ের প্রয়োজন, যেহেতু আমি নতুন ব্যবসায়ী, সেহেতু আমাকে একটু সময় সুযোগ যদি প্রশাসন দেয়, তাহলে আমি অবশ্যই কাগজপত্র এবং বৈধতা আনার জন্য এবং সেমাই কারখানাগুলো পরিদর্শন করে মানসম্মত লাচ্ছা সেমাই উৎপাদন করা না হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা ইতিমধ্যে বদলগাছি উপজেলায় যে লাচ্ছা তৈরিকারী প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করছি। তালিকা তৈরি হলে আমরা সরজমিনে সেখানে যাব
এবং যদি কোথাও আসলে অস্বাস্থ্যকরভাবে লাচ্চা সেমাই প্রস্তুত হয়ে থাকে তাহলে হচ্ছে আমি তার আইনগত পদক্ষেপ নেব। নোংরা পরিবেশে সেমাই তৈরি বন্ধে কারখানাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় গত ৩৬ ঘন্টা ইসরায়েলের বর্বর হামলায় ১৮৩ শিশুসহ অন্তত ৫০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৭৮ জন। এদিকে বিমান হামলায় শত শত ফিলিস্তিনি প্রাণহানির রেশ না কাটতে উপত্যকাটিতে এবার নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯,৫৪৭ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ১,১২,৫৪৭ জন। খেলার খবর। ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই বাংলাদেশের সাবেক অধিনায়কের। বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা সাকিবের বোলিং নিয়ে সমস্যা ধরা পড়ছিল গেল বছরের মাঝামাঝি সময়। সে নিষেধাজ্ঞা থেকে আজ মুক্তি পেলেন তিনি। বার্মিংহাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই নেমে আসে নিষেধাজ্ঞা। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময়ে ত্রুটি ধরা পড়ে তার বোলিংয়ে। সেই ত্রুটি সরাতে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটের সঙ্গে। লম্বা সময় পর তার সুফলও পেয়েছেন সাকিব। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। সুমন, আপনি জানেন মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আমরা বিভিন্ন পত্রিকার শিরোনাম পড়ি এবং শিরোনামের পেছনের খবর নিয়ে আলোচনা করি। তো আলোচনায় যাবো, তো যাওয়ার আগে শিরোনামগুলো জেনে নেব। নিশ্চয়ই। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমার হাতে রয়েছে বিভিন্ন জাতীয় পত্রিকার। প্রথমে রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে, দুবাই থেকে অবৈধভাবে এসেছে ৩২,০০০ কোটি টাকার সোনা। ধর্মীয় উগ্রবাদীদের নিয়ন্ত্রণের আহ্বান তারেক রহমানের। ইসরায়েলে হামলায় ২ দিনে ১,০০০ ফিলিস্তিনি নিহত। এবং এরপরে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। তারা শিরোনাম করেছে, ১১০০ মামলা চার্জশিট একটিতে, লক্ষাধিক আসামি, গ্রেফতার ১০,০০০। এবং তার সাথে তারা শিরোনাম করেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, উগ্রবাদ চরমপন্থা নিয়ন্ত্রণ করা না গেলে গণতন্ত্রের মৃত্যু, তারেক রহমান। এবং তারপরে আমার হাতে রয়েছে সমকালে তারা শিরোনাম করেছে, ওয়ার্ডে প্রশাসক নিয়োগের তৎপরতা বিএনপির না, উগ্রবাদ মাথা চারা দিলে কবর রচিত হবে গণতন্ত্রের, বলেছেন তারেক রহমান। রাশিয়াকে ঋণের সুদ পরিশোধের উদ্যোগ সফল হচ্ছে না। এবং তারপরে আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন এবং তারাও যে শিরোনামটি করেছে, ঐক্যের চেষ্টা সংলাপে, জামায়াতে আমির, পবিত্র কোরআনের আইনে মানবিক দেশ গড়তে হবে। ৩১ দফার আলোকে মত দেবে বিএনপি, সব বিষয়ে একমত নয় জামায়াত, গণপরিষদ চায় এনসিপি। এবং পাশাপাশি আমার হাতে রয়েছে যুগান্তর। তারা শিরোনাম করেছে, ট্রাম্প কার্ড তরুণ ভোটার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিদায়ী রাষ্ট্রপতির জন্য রাজুকের ফরমায়েশি প্রকল্প, হামিদের সুখ বিলাসে গচ্চা ২৪ কোটি টাকা। তারপর আমার হাতে রয়েছে বণিক বার্তা। তারা শিরোনাম করেছে, গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক হামাস, নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভের আহ্বান। এবং দর্শক, সব শেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। তারা শিরোনাম করেছে, 970 কিল্ড ইন গাজা ইন 48 আওয়ার্স। দর্শক, শুনলেন আজকের পত্রিকার বিশেষ বিশেষ শিরোনাম এবং শিরোনামের পরপরই আমরা চলে যাব এখন মূল আলোচনায়। সুমন, প্রতিদিনের মতো আজকে আপনার সাথে আমরা আলোচনায় বসেছি। তো আলোচনার শিরোনাম যখন পড়লাম তখন একটা বিষয় আমার চোখে পড়লো, সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনে তারা একটা শিরোনাম করেছে, তাও সেটা আবার লাল কালিতে পুরো হেডলাইন করে দিয়েছে, ঐক্যের চেষ্টা সংলাপে। তো এই কথাটি বলতে পত্রিকাতে তারা কি বুঝিয়েছেন? এটা তো ধন্যবাদ আপনাকে। আমরা জানি আগে থেকেই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য নানাভাবে উদ্যোগ আছে মাননীয় প্রধান উপদেষ্টার, এবং এর মধ্যে তিনি একটি কমিশন গঠন করেছেন।
বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সম্ভবত 16টা কমিশন গঠন করা হয়েছে আমরা জানি। সেই কমিশনগুলোর মতো আরও একটি কমিশন বলা যায় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বর্তমানেও ঠিক কারেন্ট সিনারিওতে আমরা যে অবস্থা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটু মতপার্থক্য আছে বিভিন্ন ইস্যুতে। তো এই মতপার্থক্য যদি চলতে থাকে তাহলে নির্বাচন বিলম্বিত হবে, গণতন্ত্র আবার হুমকির মুখে পড়তে পারে, ফ্যাসিবাদের উত্থান হতে পারে, অন্য কোনো অপশক্তির অগ্রযাত্রা আবির্ভাব ঘটতে পারে। সো রাজনৈতিক দলগুলোর মানে কমন ইস্যুগুলোতে ঐকমত্য খুবই জরুরি। সেটি বিবেচনায় নিয়েই আপনার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। তো এই কমিশনের প্রথম বৈঠক মানে তাদের স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দল আজকে প্রথম একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেল 3টায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে সংসদ সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়, এবং রাজনৈতিক দলটি হচ্ছে এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। একসময় বিএনপি নেতা ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, ওনার নেতৃত্বে গঠিত এই দল, উনি সভাপতি দলের। তো তাদের সাথে বৈঠক করবে। তো এখানে যেটি বিষয় সেটা হচ্ছে যে কথাটি আমি আগেও বললাম যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন, যদি নির্বাচনের কথা বলি, এখন নির্বাচন হচ্ছে এই মুহূর্তে আমাদের যে আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সবচেয়ে জরুরি এবং অনলি ইস্যু যদি আমরা বলি সেটি হলো নির্বাচন। তো এই নির্বাচন নিয়েও মতবিরোধ দেখা যাচ্ছে। প্রধান দুইটি দল এই মুহূর্তে দেশের যদি বলি, যে বিএনপি চাচ্ছে যত দ্রুত সম্ভব, তাদের প্রত্যেকের কথায় হ্যাঁ বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে যে যেখানে কথা বলছেন তিনি বলছেন দ্রুত নির্বাচন দাও, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করো, এই বিষয়গুলো। আবার ধরেন জামাত একটি বড় রাজনৈতিক দল, জামাতে ইসলামের নেতারা যেখানে যিনি কথা বলছেন তাদের কথা হচ্ছে আগে সংস্কার করো পরে নির্বাচন দাও। আচ্ছা, আবার এই নির্বাচনের মধ্যে স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এ নিয়েও মতবিরোধ আছে দলগুলোর মধ্যে। তো সেই কারণে ঐকমত্যের কোনো বিকল্প নাই। জাতিকে টিকিয়ে রাখতে, গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি। এবং সেইখানে আমার মনে হয় একটা মানে মিডিয়ার ভূমিকা পালন করবে, একটা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে জাতীয় ঐকমত্য কমিশন। হ্যাঁ, তো আমরা আশা করব যে সফল হবে জাতীয় ঐকমত্য কমিশন, সফল হবে। যে সিদ্ধান্তটা নিলে আমাদের দেশের জন্য ভালো হবে, আশা করছি সেই সিদ্ধান্তটাই তারা নেবেন। অবশ্যই। সুমন, আমরা চলে যাব আরেকটা পত্রিকায়। প্রথম আলো তারা একটা শিরোনাম করেছে, যেটা আপনিও জানেন, গত কিছুদিন আগে যে গাজা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়, কিন্তু তারপরেও কিন্তু গতকাল কিন্তু যে ইসরায়েলি বর্বরতা যে হামলা হচ্ছে গত 2 দিন ধরে চলছে, যে 48 ঘন্টায় 970 জন মানে গাজাবাসী নিহত হয়েছে, তাদের উপর হত্যাযোগ্য চালানো হচ্ছে। মানে এক কথায় বললে এই নৃশংসতার জন্য আমরা অনেক দূরে বাস করি, আমরা মানে ওইভাবে আমাদের কোনো কিছু করার নাই, তবে আমরা ব্যথিত এবং ক্ষুব্ধ। হ্যাঁ, এটার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কি করার আছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত নৃশংস, অমানবিক। যেখানে একটি যুদ্ধবিরতি চলছিল তার মধ্যেই মানে যুদ্ধটা তো চলছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, মানুষ প্রায় মারা গেছে এই যুদ্ধে। এরপরে একটা বিরতিতে এসে আবার এই নৃশংসতা, মানে শর্ত ভঙ্গ করে এই নৃশংসতা, এটা এই ন্যাক্কারজনক মানে কার্যক্রমের আসলে কোনো জবাব নাই। হ্যাঁ, ঘৃণা প্রকাশেরও ভাষা নাই, তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। তো এখানে যেটি ঘটেছে যে প্রথম হামলাটি গত পরশুদিন প্রথম হামলাটি হয়, ওই হামলায় 450-র উপরে মানুষ মারা যায় একদিনে। হ্যাঁ, তাদের হামলার ধরনটা ছিল, এর আগে বিরতির আগে তাদের হামলার ধরন ছিল বিমান হামলা, আকাশপথ থেকে বেশি হামলা চালানো হতো বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে। এবং কত অমানবিক যে সেই স্থাপনাগুলো তারা বেছে নিত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনো আশ্রয় শিবির, এরকম জায়গাগুলোতেই, মানে যেখানে জনবসতি আছে, সাধারণ মানুষের বসতি আছে, সেই জায়গাগুলোতেই তারা হামলা করত।
সেই হামলাটার এখন ধরন পাল্টে স্থল হামলা শুরু করছে তারা। গত পরশুদিন থেকে বিরতির শর্ত ভেঙে স্থল হামলা শুরু করছে। ওই দিনই 450-র উপরে মানুষ মারা যায় গতকাল পর্যন্ত, বা রাতের হিসেব পর্যন্ত। যেটা আপনি বললেন 900-র উপরে, ওইটা 1000-এর উপরে হয়ে গেছে। সবশেষ আমি যেটি দেখে এখন আসলাম, 1000-এর উপরে মানুষ হয়ে গেছে গত 48 ঘন্টায় 2 দিনের হামলায়। এবং এর মধ্যে এই 1000-এর মধ্যে মানে প্রায় ভাগ 25% ওপরে শিশু। হ্যাঁ, একেবারে শিশু। তো এই মানে এটি নিয়ে আর কি বলবো, কথা বলারই কিছু থাকে না। আমরা এই নৃশংসতা বন্ধ হোক এইটা চাই, যে তারা বন্ধ করুক, হ্যাঁ, মানবিকতাকে অন্তত রক্ষা করুক। জি, আমরাও চাইবো এটা, যে গাজাপুর শিবিরের উপরে যে হামলাটা চলছে এটা খুব তাড়াতাড়ি এটা বন্ধ হোক। সুমন, আমরা আসলে আলোচনা করলাম, আলোচনা আরও অনেক বিষয় রয়েছে, কিন্তু আসলে সময় স্বল্পতা, যার কারণে আজকের মতো আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। শেষ করবো মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন কমিশনকে 10 লাখ রোহিঙ্গার তথ্য দেবে ইউএনসিএইচআর। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন। নির্বাচন পেছালে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে আশঙ্কা তারেক রহমানের। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। চাঁদপুরে জমে উঠেছে ঈদ বাজার। জামাকাপড় ও জুতার পাশাপাশি কসমেটিক্স ও গহনা সহ কেনাকাটার ধুম। এবং ঈদকে সামনে রেখে নওগাঁয় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির ধুম। ব্যবস্থার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।